খেলাপি থেকে বাঁচতে অর্থঋণ আদালতে ১৭০০ ব্যক্তি প্রতিষ্ঠানের স্থগিতাদেশ। ৭০,০০০ মামলায় আটকা ২,৩০,০০০ কোটি টাকা। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ, জানালেন বাণিজ্য সচিব। তৃতীয় ধাপের প্রথম দিনের আলোচনা শেষ। চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেয়া কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল। সাভারের শ্রীপুরে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ঢাকা জেলা বিএনপির সমাবেশে লন্ডন থেকে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। প্রিয় ভাই বোনেরা, গণ অভ্যুত্থানে অংশীজন শ্রমজীবী কর্মজীবী মানুষের অবদানকে স্মরণ করে আমাদের কথা আমরাই বলবো, এই শিরোনামটি আমি দেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত বাস্তবধর্মী বলে মনে করি। প্রতিটি নাগরিক যাতে নিজের কথাটি নিজে বলতে পারেন, নিজের ভোট নিজে দিতে পারেন, নিজের রাজনৈতিক অধিকার প্রয়োগ করে সরকার গঠন কিংবা সরকার পরিবর্তন ঘটাতে পারেন। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের এই রাজনীতিটি বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন নাগরিক হিসাবেও আমি মনে করি একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম প্রধান উপায় হচ্ছে নির্বাচন। প্রতিটি নাগরিক যাতে নিজের কথা নিজেই বলতে পারে, সেটি নিশ্চিত করার স্বার্থেই দেশে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অগ্রাধিকার দেয়। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমি বিশ্বাস করি, আমার দল বিএনপি বিশ্বাস করে, স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় নির্বাচন সরকার পর্যন্ত প্রতিটি স্তরে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে রাষ্ট্র এবং সরকারে জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে, রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। রাষ্ট্র রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ। জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র রাজনীতি, সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী এবং টেকসই করা সম্ভব নয়, করা যাবে না। নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ এবং চর্চার মধ্যে দিয়েই রাষ্ট্র রাজনীতি এবং জনগণ শক্তিশালী হয়ে ওঠে। রাষ্ট্রের জনগণ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলে ভবিষ্যতে কেউ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর দেশকে কেউ তাবেদার রাষ্ট্রেও পরিণত করতে সক্ষম হবে না। তাহলে সম্মানিত উপস্থিতিবৃন্দ, সরকার এবং রাজনৈতিক নেতৃত্বকে জনগণের মুখাপেক্ষী করা গেলে রাজনীতিতে গুণগত পরিবর্তন করা সম্ভব। একই সঙ্গে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করাও সম্ভব হবে। দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য ১.৫ দশক ধরে নিশ্চয়ই আন্দোলন অব্যাহত রাখেনি, কিংবা জুলাইয়ের গণ অভ্যুত্থানেও শহীদ হননি। জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে বিএনপি সমাবেশে বক্তব্য রাখছিলেন তারেক রহমান। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। খেলাপি থেকে বাঁচতে অর্থঋণ আদালত থেকে স্থগিতাদেশ নিয়েছেন কমপক্ষে ১,৭০০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। তবে খেলাপি ঋণ আদায়ে এখনও ৭০,০০০-এর বেশি মামলা ঝুলছে আদালতে। এসব মামলার বিপরীতে ব্যাংকগুলোর পাওনা ছাড়িয়েছে ২,৩২,০০০ কোটি টাকা। আইনজীবীরা বলছেন, স্থগিতাদেশ নেওয়ায় এসব ঋণ আদায় করতে পারছে না ব্যাংকগুলো। অনিয়ম, দুর্নীতি ও নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়েছে এক শ্রেণীর সুবিধাভোগীরা। বড় অঙ্কের ঋণ নিয়ে ব্যাপক অর্থবিত্তের মালিক হলেও সময় মতো এসব অর্থ পরিশোধ করেননি, উল্টো হয়েছেন খেলাপি। অর্থঋণ আদালতের মামলা থেকে স্থগিতাদেশ নিয়ে রয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 2.5 লাখের বেশি মামলা রয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে 1,82,747টি মামলা। তবে এসব মামলার বিপরীতে ব্যাংকগুলো আদায় করেছে মাত্র 26,332 কোটি টাকা। এখনও মামলা বিচারাধীন রয়েছে 70,000-এর মতো। বাংলাদেশ ব্যাংক বলছে, কেউ যাতে সহজেই আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে ঋণ কার্যক্রম অব্যাহত রাখতে না পারে সে ব্যাপারে আইনি পদক্ষেপ নিচ্ছে তারা। আইনিভাবে যে যাতে কোনো জেনুইন খেলাপি শুধুমাত্র আইনের বা আদালতের আশ্রয় নিয়ে যাতে তাদের ঋণ কার্যক্রম অব্যাহত না রাখে সেই দিকটা বাংলাদেশ ব্যাংক গুরুত্ব সহকারে বিবেচনা করছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘসূত্রিতা ও আইনি কৌশলের কারণে বছরের পর বছর ধরে চলে এসব মামলা। উচ্চ আদালতের আপিল ও স্থগিতাদেশের কারণে ঋণ আদায় কঠিন হয়ে পড়ে ব্যাংকগুলোর। এমন অবস্থায় আইন সংস্কারের পাশাপাশি দ্রুত প্রয়োগ নিশ্চিতের তাগিদ তাদের। আমাকে খেলাপি ডিক্লেয়ার করলে আমি যে আবার নর্মাল কোর্টে যে আমি একটা স্টে অর্ডার নিলাম সেরকম না। যেগুলো অর্থঋণ আদালতে আসবে, তাই না, এগুলোকে অর্থঋণ আদালতের মাধ্যমে সুরাহা করবেন, একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের মধ্যে এটা সলভ করতে হবে। রাষ্ট্রপক্ষের যে আইনজীবী থাকে সে এতটুকু অ্যাক্টিভলি এই মামলাগুলোতে তারা অপোজ করেন না করাতে যেটা হয় সেক্ষেত্রে এটা স্টে হয়ে যাচ্ছে। এখন একবার যখন হাইকোর্ট থেকে কেউ স্টে পাচ্ছে অকশনের উপরে, অথবা আপনার দেখা গেছে যে ফর দ্য নেক্সট অকশন যেটা হয় ট্রায়ালের পরে, তখন হয় কি এই স্টেটাকে তারা রেগুলার বেস কন্টিনিউ করতে থাকে। বিশ্লেষকদের মতে, খেলাপি ঋণ আদায়ে মামলার জট কমাতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ করার পাশাপাশি বাড়াতে হবে আদালতের সংখ্যা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাপি ঋণ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিআইবিএম এর গবেষণা পরিচালক আহসান হাবিব। আহসান হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, আওয়ামী লীগ সরকারের পতনের 1 বছর পার হয়েছে, তারপরও খেলাপি ঋণ বৃদ্ধির কারণ কি মনে করেন? দেখেন, খেলাফি ঋণ আগে একটা বড় অংশের খেলাফি ঋণ সবসময় আমরা একেবারে মোটামুটি ভাবে ঢেকে রেখেছি। আমরা কিন্তু সব সময় আসলে ট্রুলি কতটা আমাদের খেলাফি ঋণ সেটা কিন্তু ওইভাবে আমরা কোনো সময় ডিসক্লোজ করিনি। একটা অন্তত ভালো দিক যে এখন ট্রুলি আমাদের এনপিএল এর কি অবস্থা, খেলাপি ঋণের কি অবস্থা সেটা অন্তত বের করার আমরা চেষ্টা করছি। এবং আমি কিন্তু মনে করি এখনো যে ফিগার গুলো আমরা বলছি এরা যে ব্যাংকের একেবারে ট্রু ফিগার এটাও না, বরং আমি মনে করি এর আরো আপনি যদি ঠিকভাবে আমরা ক্যালকুলেশন গুলো করি, ঠিকভাবে পুরো জিনিসটা বের করি, তাহলে অবস্থাটা অনেকটা ভয়ানক পর্যায়ে যে আমরা এনপিএল এর কোন অবস্থায় আছি। অন্তত সেই জায়গাটাতে একটু নজর দেওয়া হয়েছে, এটা একটু ভালো দিক বলে মনে করছি। আহসান হাবিব, এখন তো 5 লাখ কোটি টাকার খেলাপির হিসেব মিলেছে, এটি আরো বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে, আপনিও যেমনটি বলছিলেন। এর লাগাম টানতে আমাদের করণীয় কি বলে আপনি মনে করেন? দেখেন, এনপিএল এর দুটো পার্ট, কিন্তু একটা হলো ইচ্ছাকৃত, একটা অনিচ্ছাকৃত। তো ইচ্ছাকৃত যে অংশটা, যেটাকে আমরা উইলফুল ডিফল্ট বলি, ওইটাই কিন্তু মূল সমস্যা। অনিচ্ছাকৃত এই অংশটা হতে ছোট্ট, যে অংশটা ডিজার্ভ, তারা কিন্তু ব্যাংকের থেকে সাপোর্ট ডিজার্ভ করে, তাদেরকে তাদের সাপোর্টটা ইনশিওর করা প্রয়োজন যাতে তারা আর খেলাফি না হয়। কিন্তু মূল যে অংশটা, যেটা আমাদের ট্রুলি সমস্যা, সেটা হলো ইচ্ছাকৃত অংশ, মানে উইলফুল ডিফল্ট। উইলফুল ডিফল্ট কোনোদিন ব্যাংকের ইন্টারনাল প্রসেসের উপর এককভাবে নির্ভর করে না। এর জন্য দুই ধরনের প্রেসারের প্রয়োজন হয়, যেটা নিয়ে আপনি আপনাদের যে ফিচারটা দেখানো হলো, দ্যাট মিনস লিগ্যাল প্রেসার লাগবে। লিগ্যাল প্রেসার না থাকলে কিন্তু কখনো ব্যাংকাররা যখন বড়োয়ার আইডেন্টিফাই করে তখন সেখানে একটা মার্জিন অফ এরর থাকবেই। তার মানে কার টাকা ফেরত দেওয়ার ইচ্ছা আছে আর কার টাকা ফেরত দেওয়ার ইচ্ছা নাই। বাংলাদেশের লিগ্যাল লয়ের এনফোর্সমেন্ট লেভেল এত উইক যে আমরা একজন ইচ্ছাকৃত ঋণ খেলাপি তারা স্টে অর্ডার পায়। কি করে ইচ্ছাকৃত ঋণ খেলাপি কোর্ট থেকে স্টে অর্ডার পায় যদি আইনের ট্রুলি এনফোর্সমেন্ট থাকে? এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার মাথায় কোনোভাবেই আসে না। কারণ ব্যাংকের টাকা যেটা, এটা পাবলিক মানি। তো পাবলিক মানি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করে আপনি ইচ্ছা করে টাকা ফেরত দিচ্ছেন না, যেটার আশেপাশের অসংখ্য প্রমাণ এতে আছে। তো লিগ্যাল প্রেশার না হলে কিন্তু কখনো টাকা ফেরত আনতে পারবেন না, যে ল এর যে এনফোর্সমেন্টের কথা বলছেন। আর ল দিয়ে আর এক ধরনের প্রেশার ক্রিয়েট করতে হয়, সেটা হলো সোশ্যাল প্রেশার। অর্থাৎ এই যে আপনি ডিফল্ট হওয়ার সাথে সাথেই ধরেন আপনার গাড়ির লাইসেন্স ক্যান্সেল হয়ে গেল, আপনার ফ্যামিলির উপর প্রেশার চলে আসলো, পাসপোর্ট সিজ হয়ে গেল। এই দুটো প্রেশার যদি আপনি ক্রিয়েট না করতে পারেন, আমাদের আশেপাশের কান্ট্রিতেই আছে, নেপাল করেছে, আশেপাশে চায়না এগুলো করেছে। তো
তো তারা যেহেতু এইটা করে এই আপনার ইচ্ছাকৃত ঋণ খেলাপিকে কমিয়ে আনতে পেরেছে, সো লিগাল প্রেশার আর সোশ্যাল প্রেশার ছাড়া কোনো অল্টারনেটিভ নাই। এবং দুটার জন্যই মূল জায়গাটা হলো আইনকে যেভাবে পরিবর্তন করা হচ্ছে, সংশোধন করা হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট, সেখানে ইচ্ছাকৃত ঋণ খেলাপির এগেনস্টে যখন আপনি অ্যাকশন নেবেন, তারা কোনোভাবেই স্টে অর্ডার পেতে পারে না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে পাবলিক ফান্ড মিস অ্যাপ্রোপ্রিয়েশনের এগেনস্টে। আহসান হাবিব, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাবো। আমরা জানি যে বিদেশে পাচার হওয়া 6 গ্রুপের 6,000 কোটি টাকা সম্পদ জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। এসব সম্পদ দেশে ফেরত আনার সম্ভাবনা কতটা আছে বলে মনে করেন, এবং এক্ষেত্রে কি প্রক্রিয়া গ্রহণ করা দরকার বলে আপনি মনে করেন? দেখুন, সারা পৃথিবীর ইতিহাসে কিন্তু দেশ থেকে টাকা বের করে নিয়ে যাওয়া যতটা সহজ ডেভেলপিং কান্ট্রিতে, ওইখান থেকে টাকা ফেরত নিয়ে আসার ইনস্ট্যান্স খুব বেশি নেই। তার উপর আবার একটা দেশ, ডেভেলপিং কান্ট্রি, যারা হয়তো গ্লোবাল মানচিত্রে যারা অন্য কোনো কান্ট্রির সাথে খুব স্ট্রংলি তাদেরকে ইনফ্লুয়েন্স করার সক্ষমতা রাখে না, তাদের জন্য বিদেশে একটা টাকা কোর্টে প্রমাণ করতে হবে যে প্রথমে এটা ইল্লিগাল মানি। সেই টাকাটা তারপর তাকে জব্দ করার পরে তাদের সাথে এই যে ট্রিটি গুলো আছে কিনা, ক্রস কান্ট্রি ট্রিটি গুলো আছে কিনা, তো এই ট্রিটি গুলো থাকতে হবে। ওইখানে একটা পলিটিক্যাল উইলের ব্যাপার আছে, তাদের একটা সদিচ্ছা থাকতে হবে, তার একটা ইন্টারেস্টও থাকতে হবে। আপনি খেয়াল করেন যে সমস্ত কান্ট্রি ইন্টারেস্টের কথা বলছেন আপনি, ডেভেলপ কান্ট্রি, সবচেয়ে বড় বাধা হলো ইমপ্লিসিট ইন্টারেস্ট কি? আমাদের এখান থেকে টাকা চলে যায়, ওই সমস্ত দেশে টাকা আসে, ওই সমস্ত দেশের জন্য কিন্তু টাকাটা ক্যাপিটাল। তো তাদের ওখান থেকে যদি স্ট্রং এই ইনফ্লুয়েন্স গুলো আমরা না করতে পারি, এমনিতেই কিন্তু আমাদের এই ধরনের ইনস্ট্যান্স নাই। আমাদের নিজস্ব রেগুলেশন খুব স্ট্রং, রেগুলেশন এনফোর্সমেন্ট লেভেল কিন্তু খুবই খুবই উইক। সুতরাং এটা আনা সম্ভব না আমি এটা বলবো না, বাট এই যে মিউচুয়াল ট্রিটি, এই ট্রিটি গুলো তো আমাদের নাই। হয়তো ইন্ডিয়ার সাথে আছে, অন্য কোনো দেশের সাথে আছে বলে জানা নাই। ইউএন এর 2-একটা বডির সাথে আমাদের কানেকশন আছে, বাট একেবারে আলাদা করে ট্রিটি করা, আলাদা করে প্রেসার ক্রিয়েট করে, রিলেশনশিপ করে, পলিটিক্যাল উইল ক্রিয়েট করে ওইখান থেকে টাকাটা আনা অসম্ভব বলবো না, বাট এই ব্যাপারে অর্থাৎ যে সম্পদ আমাদের দেশ থেকে পাচার হয়েছে সেটা ফেরত আনাও আসলে খুব একটা সহজ প্রক্রিয়া হবে না। আহসান হাবিব, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিভিন্ন দেশে বাংলাদেশের শীর্ষস্থানীয় 6 গ্রুপের পাচার হওয়া 6,000 কোটি টাকার সম্পদ জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। এসব সম্পদ দেশে ফেরত আনার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে 2 দেশের আইনি প্রক্রিয়া শেষ হলেই অর্থ ফেরত আসা শুরু হবে। বিশেষজ্ঞরা বলছেন পাচারকৃত অর্থ ফেরত আনা কঠিন, তবে অসম্ভব নয়। গেল আওয়ামী লীগ সরকারের 1.5 দশকে ব্যাংকগুলো থেকে দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ীরা একের পর এক ঋণ নিয়েছে। ঋণের অর্থ কয়েকটি শিল্প গ্রুপের মাধ্যমে দেশের বাইরে পাচার হয়েছে। তবে সরকার পরিবর্তনের পর নড়েচড়ে বসে বাংলাদেশ ব্যাংক সহ কয়েকটি সংস্থা। 11টি বৃহৎ শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে শুরু হয় অনুসন্ধান। বিএফআইইউর দাবি, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের আরামিট, নজরুল ইসলাম মজুমদারের নাসা, আজিজ খানের সামিট সহ অন্তত 6টি গ্রুপের বিদেশে থাকা ব্যাংক হিসাব, স্থাবর সম্পত্তি ও শেয়ার জব্দ করেছে সংশ্লিষ্ট দেশের আদালত। টাকার অঙ্কে যা 6,000 কোটি টাকার বেশি। বিএফআইইউ বলছে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে আইন সংশোধন করা হচ্ছে। ডিপ্লোম্যাটিকভাবে ওই দেশগুলোর সাথে নেগোশিয়েট করতে পারি, তবে অবশ্যই ওই জব্দকৃত অর্থ, ওই সম্পদ যেগুলো বিদেশে জব্দ হয়েছে, সেগুলো ওখানে আমরা লিকুইড করে সে অর্থ বৈধভাবেই দেশে ফিরে আনতে পারবো। এবং একটা এক্সাম্পল সৃষ্টি হলে যেটা হবে, যারা অনেকেই পাচার করে নিয়ে গেছে তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে। এদিকে দেশে থাকা অনেক গ্রুপের ব্যাংক হিসাব, জমি ও ফ্ল্যাট জব্দ করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। তবে বিপুল পরিমাণ এসব সম্পদ দেশে ফেরত আনা কঠিন হলেও অসম্ভব নয়। গ্লোবাল এক্সপেরিয়েন্স থেকে কিন্তু আমরা দেখি না যে পরিমাণ টাকাগুলো চলে গেছে, এটা যদি তাদের ডেফিনেশনে ক্রাইম না হয়, ওই দেশের ডেফিনেশনে আমরা প্রমাণ করতে না পারি যে যেগুলো ক্রাইম, তাহলে কিন্তু এগুলো আনা সহজ না। এগ্রিমেন্টেরও ইস্যু আছে, তাদের আইনেও প্রমাণ করতে হবে যে এগুলো তাদের দেশের কনটেক্সটেও এগুলো ক্রাইম। শুধু পাচারকৃত অর্থ ফেরত আনা নয়, ভবিষ্যতেও যেন কেউ অর্থ পাচার করতে না পারে সেদিকে আরও বেশি নজর দেওয়া প্রয়োজন সংশ্লিষ্টদের। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ। শুল্ক সমঝোতা নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের তৃতীয় ধাপের প্রথম দিনের আলোচনা শেষে এমন অগ্রগতির কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি আরও জানান কি পরিমাণ শুল্ক কমবে তা নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না, তবে আগামী 2 দিনের মধ্যে ইতিবাচক কিছু জানা যাবে। এর আগে তৃতীয় দফার বৈঠকে যোগ দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও 2 সচিব। আর যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেডন লিঞ্চ। যুক্তরাষ্ট্র থেকে বছরে $1.5 বিলিয়ন পণ্য আমদানির আশ্বাস দেয়া হতে পারে, আর পারস্পরিক বাণিজ্য নিয়েও চুক্তি হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সাথে বৈঠকে গম, তুলা, সয়াবিন কেনার বিষয়েও আলোচনা হবে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় চামড়া, পাট, কৃষি ও ওষুধ খাতের রপ্তানি সক্ষমতা বাড়াতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 4 খাতের সক্ষমতা বাড়াতে আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ পর্যালোচনায় 15 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এ কমিটির প্রধান। অর্থ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, আগামী 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের পর রপ্তানি, ভর্তুকি বা নগদ সহায়তা দেওয়া সম্ভব হবে না। এর প্রেক্ষাপটে 4 খাত চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি ও প্রক্রিয়াজাত কৃষি পণ্য এবং ওষুধ খাতের রপ্তানি সক্ষমতা কিভাবে বাড়ানো যায় তা পর্যালোচনার জন্য এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেয়ার প্রক্রিয়া কেন অবৈধ নয় এবং অপারেটর নিয়োগের দরপত্র আহ্বানের নির্দেশ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এডিটের শুনানি শেষে বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। 4 সপ্তাহের মধ্যে নৌ পরিবহন সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পিপিপি কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের এর জবাব দিতে হবে। আইনজীবীরা আদালতে জানান, 2019 সালে আওয়ামী লীগ সরকার নিউ মুরিং টার্মিনাল পরিচালনার জন্য দুবাই ভিত্তিক বন্দর পরিচালনা কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে একটি সমঝোতা স্মারক সই করেন, কিন্তু সেখানে কোনো দরপত্র আহ্বান করা হয়নি। অন্তর্বর্তী সরকার এই পদক্ষেপ থেকে সরে না এসে বিদেশের কোম্পানির কাছে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছে, যা দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি। এজন্যই আদালতে আসেন তারা। চিরংপোর্ট অথরিটি $1 লক্ষ সম্মানী প্রদান করেছে। এবং কেন করেছে? কারণ ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য এই ডিউ ডিলিজেন্সগুলোই প্রধানত করা হয়েছিল। এই যে অর্থ প্রদান, সেটা বিদেশিদেরকে দেওয়ার জন্যই অর্থ প্রদান করা হয়েছে। চিটাগং পোর্ট হচ্ছে দেশের হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ডকে যদি 50 বছরের জন্য লিজ দিয়ে দেওয়া হয় বিদেশিদের কাছে, তাহলে দেশের সার্বভৌমত্ব, সিকিউরিটি উইল বি ইন কোয়েশ্চেন। সেই দিকগুলা বিবেচনা করে মহামান্য আদালত আজকে রুল দিয়েছেন এবং আমরা আইনজীবীরা সন্তুষ্ট রুল ইস্যু হওয়াতে। ধন্যবাদ। নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে 950 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এদিকে ইউসিবি ব্যাংকের 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমি মন্ত্রী সহ 28 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আর অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। উত্তরবঙ্গ কেন্দ্রিক ব্যবসা শুরু হলেও বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান নাবিল গ্রুপের ব্যবসা এখন সারা দেশে। দুদকের পর্যালোচনায় দেখা যায়, ব্যাংক লুটেরা এস আলমের সাথে প্রতিষ্ঠানটির ছিল আত্মিক সম্পর্ক। সে সম্পর্কের রেশ ধরেই ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে নাবিল গ্রুপ। আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট হওয়ায় বিগত সরকারের আমলে নাবিল গ্রুপ ছিল ধরাছোঁয়ার বাইরে। 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে পরিচিত বিভিন্ন ব্যবসায়িক গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। নাবিল সহ 10 ব্যবসায়িক গ্রুপের অনুসন্ধানে গঠন করা হয় টাস্কফোর্স। দুদকের অনুসন্ধানে উঠে আসে এস আলমের দখল করা ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে হাজার কোটি টাকা আত্মসাতের সত্যতা। দুদক বলছে, ভুয়া প্রতিষ্ঠানের নামে নাবিল গ্রুপ আত্মসাৎ করেছে 950 কোটি টাকা। আত্মসাৎ সংশ্লিষ্ট 30 জনকে আসামি করে মামলা করেছে দুদক। ইসলামী ব্যাংক পিএলসির 950 কোটি টাকা আত্মসাৎ এবং
উক্ত অর্থের উৎস প্রকৃতি হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে পরিবর্তন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে ইউসিবি ব্যাংক থেকে কাগজে প্রতিষ্ঠানের নামে 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ 28 জনের বিরুদ্ধে। জনাব সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী, তার স্ত্রী রুকমিলা জামান, সাবেক চেয়ারম্যান ইউসিবিএল সহ মোট 28 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয় নারায়ণগঞ্জ 2500 ব্রাহ্মণদী ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান লাকমিয়াকে। 14,000 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ তার বিরুদ্ধে। 135 কোটি টাকার সন্দেহজনক লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় জ্যেষ্ঠ সাংবাদিক মুন্নি সাহাকেও। গুরুত্বপূর্ণ ব্যক্তি সহ অন্যান্যদের বিরুদ্ধে যে অনুসন্ধান চলমান রয়েছে সেই সংক্রান্তে জিজ্ঞাসাবাদ, এটা আমাদের অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। দুদক মহাপরিচালক জানান, জিজ্ঞাসাবাদে দুর্নীতির অভিযোগে আর কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।